2026 বিশ্বকাপ নিয়ে কি ছক করছেন আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি। এদিকে ঐতিহাসিক ম্যাচের সাক্ষী ফতুল্লা স্টেডিয়ামের বেহাল দশা দেখে হতবাক বিসিবি সভাপতি। আর স্কোয়াডে তৃতীয় ওপেনার রাখলেও মিডল অর্ডার নিয়ে কেন উদাসীন নির্বাচকরা, সব খবর এক করে জানাবো আজকের খেলার বেলায়। সঙ্গে আছি রাফিউল ইসলাম রাতু। 18তে বেদনা, 22-এ বন্দনা। মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনির এক টোটকায় 36 বছরের আক্ষেপ ঘুচিয়েছিল আর্জেন্টিনা। তবে কি 2026 বিশ্বকাপেও কাজে দেবে সেই টোটকা? সেটাই জানাচ্ছেন ফাতিন ইশরাক। মনে আছে 2018 ফুটবল বিশ্বকাপের কথা, যেবার তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল আর্জেন্টিনা। সেবার আলবিসেলেস্তেদের কোনো দাপট তো দূরে থাক, ছিল না লড়াই করার সামর্থ্যটুকুও। কিন্তু ব্যর্থতার চরমে পৌঁছেও যে হার মানেনি আকাশি সাদা জার্সিধারীরা, তারই প্রমাণ পরের বিশ্বকাপ। 36 বছরের খরা কাটিয়ে মেসির আক্ষেপ ঘুচিয়ে শেষমেশ সোনালি ট্রফিটা উঠেছিল আর্জেন্টিনার হাতেই। কিন্তু এক বিশ্বকাপেই কিভাবে এতটা বদলেছিল আলবিসেলেস্তেরা, আর কিভাবেই বা সম্ভব হয়েছিল ঘুরে দাঁড়িয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া? মূলত এর পেছনে ছিল কোচ স্কালোনির মাস্টার প্ল্যান, যার মূলে ছিল তরুণ প্রতিভারা। 2018তে যখন আর্জেন্টিনা ধুঁকছিল, ঠিক তখনই তৈরি হচ্ছিল এনজো এমিলিয়ানো, লাউতারো ম্যাকঅ্যালিস্টার, আলভারেজ, রোমেরো, পারেদেসরা। আর 2022-এ এসে এই তরুণদের দিয়েই গেমটা খেললেন মাস্টার মাইন্ড স্কালোনি। এমনকি ব্যাকআপ হিসেবে যাদের তৈরি করেছে তারাও ছিলেন প্রস্তুত সোনালি ট্রফিটা পুনরুদ্ধার করতে। তবে কি এবারও একই পথে হাঁটছেন সাবেক বিশ্বসেরা আর্জেন্টাইন মিডফিল্ডার? 2026 বিশ্বকাপের বাকি নেই এক বছরও, চলছে বাছাই পর্বের ম্যাচ, যেখানে একের পর এক তরুণদের স্কোয়াডে ডেকে ঝালিয়ে দেখছেন স্কালোনি। কিছুদিন আগেই চিলির বিপক্ষে সবচেয়ে কম বয়সী মাস্তান্তুওনোকে নামিয়ে সক্ষমতার যাচাইটা করেছেন, যার ফলস্বরূপ রিয়াল মাদ্রিদ স্কোয়াডের নিয়মিত মুখ এখন এই তরুণ তুর্কি। সেই সঙ্গে এবার বাছাই পর্বে নিজেদের শেষ দুটি ম্যাচের জন্য স্কোয়াডে ডাক পেয়েছেন 6 ফুট 2 ইঞ্চির ম্যানুয়েল লোপেজ। ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে চমক দেখিয়েই এবার জায়গা করে নিয়েছেন জাতীয় দলেও। তাই তো বিশ্বমঞ্চে খেলার জন্য কতটুকু প্রস্তুত এই তরুণ, এবার সেটাই দেখতে চান স্কালোনি ইকুয়েডর ও ভেনেজুয়েলার বিপক্ষে। 2022 বিশ্বকাপে দলের অন্যতম কাণ্ডারি ছিলেন ডি মারিয়া, তবে এবার নেই তিনি। কিছুদিন আগেই আকাশি সাদা জার্সিটা খুলে রেখেছেন। তাই তো এখন প্রশ্ন, তার জায়গা নেবে কে? যদিও এক্ষেত্রে একটি নামই সামনে আসছে বারবার, সেটি ক্লদিও এচেভেরি। খেলার ধরন, মাঠের কৌশল সব মিলে ডি মারিয়ার সঙ্গেই তুলনা করা হচ্ছে এই তরুণ তুর্কিকে। তবে কি তার জায়গাটাও পাকাপোক্ত হচ্ছে বিশ্বকাপ দলে? মেসি, ওটামেন্ডিরা বুড়িয়ে গেছেন ক্যারিয়ার অন্তিম লগ্নে। সেই সঙ্গে 22 বিশ্বকাপ মাতানো পারদেস, লোসেলসো, ডিপলদেরও বয়স বাড়ছে, গতিতে কিছুটা হলেও ভাটা পড়ছে। তাই তো বয়স বাড়তে থাকা খেলোয়াড়রা ছন্দে থাকা অবস্থাতেই তাদের সম্ভাব্য বিকল্প খুঁজে রাখতে চাইছেন আর্জেন্টাইন কোচ। আর সেই তালিকাতেই রয়েছে আলেহান্দ্রো গার্নাচো, ভালেস্তিন কাস্তেয়ানোস, নিকোলাস দমিঙ্গেজ, জুলিয়ানো সিমিওনেরা। এখন দেখার বিষয় 22-এর মতোই 26-এও বাজিমারটা স্কালোনি করতে পারেন কিনা। ফাতিন ইশরাক, কালবেলা। যে মাঠে টেস্ট খেলে গিয়েছিল রিকি পন্টিং এর অস্ট্রেলিয়া, রোহিত কোহলিদের ভারত, এক দশক ধরে সেটিই পড়ে আছে অযত্ন আর অবহেলায় পরিত্যক্ত অবস্থায়। হারাতে বসেছে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মর্যাদাও। মাঠের বেহাল চিত্র দেখে আবেগ লুকাতে পারেননি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ফতুল্লা মাঠটা দেখে এলাম, খুব কান্না পাচ্ছিল। এই মাঠে শাহরিয়ার নাফিস সেঞ্চুরি করেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। অনূর্ধ্ব-19 বিশ্বকাপের সেমিফাইনাল হয়েছিল, এশিয়া কাপের খেলা হয়েছিল। সেই মাঠটার অবস্থা অত্যন্ত করুণ। বলছিলাম ঢাকার অদূরেই আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া শহীদ রিয়াগোপ স্টেডিয়ামের কথা। রোববার দুপুরে নারায়ণগঞ্জের স্টেডিয়ামটি পরিদর্শনে গিয়েছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেখানে সংবাদকর্মীদের সঙ্গে এসব কথা বলেন বুলবুল। 2006 সালে মাঠে গড়ায় প্রথম আন্তর্জাতিক ম্যাচ। ওই বছরই মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় টেস্ট ম্যাচ খেলে বাংলাদেশ।
বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি শেন ওয়ার্ন, পন্টিং, গিলক্রিস্ট, ব্রেটলিরা খেলে যান এই মাঠে। টাইগার ওপেনার শাহরিয়ার নাফিস খেলেছিলেন 138 রানের ইনিংস। 2015-তে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচটার কথাও ক্রিকেট প্রেমীদের কাছে চিরস্মরণীয়। বিরাট কোহলি, রোহিত শর্মারা খেলে গিয়েছিলেন এই মাঠে, করেছিলেন ভেন্যুটির প্রশংসাও। হয়েছে এশিয়া কাপও। স্মরণীয় ম্যাচের সাক্ষী এই ফতুল্লা স্টেডিয়াম। কিন্তু গত কয়েক বছর ধরে অবহেলায় পড়ে আছে মাঠটি। নারায়ণগঞ্জের ক্রীড়া অনুরাগীদের জন্য 4টি প্রতিশ্রুতি দেন বুলবুল। খেলোয়াড় তৈরির জন্য ফ্যাসিলিটি, পর্যাপ্ত গ্রাউন্ড, কোচ ডেভেলপমেন্ট ও সবশেষ হাই পারফরমেন্স সেন্টার গড়ে তোলার কথা বলেন এই বিসিবি সভাপতি। বছরের পর বছর পানির নিচে তলিয়ে থাকা স্টেডিয়ামটি বালু ভরাট করে বেশ উঁচু করা হয়েছে। এখনো গ্যালারির অনেকটা চলে গেছে বালুর নিচে, তাই মাঠের পাশাপাশি গ্যালারিও তৈরি করতে হবে নতুন করে। কিন্তু খুবই ধীরগতিতে চলছে এই সংস্কার কাজ। কবে নাগাদ শেষ হবে কাজ আর কবে শুরু হবে ওই মাঠে খেলা তা বলতে পারে না কেউই। তবে বিসিবি সভাপতির মাঠটি পরিদর্শনের পর আশার আলো দেখছেন নারায়ণগঞ্জের ক্রিকেট অনুরাগীরা। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা। ঝলক দেখিয়েও জাতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তন হচ্ছে না। অন্যদিকে রান খরায় ভুগলেও মিডল অর্ডারে পরিবর্তন আনতে নারাজ নির্বাচকরা। এশিয়া কাপের দলে তাওহিদ হৃদয়ের জায়গায় কি বিবেচনায় আসতে পারতেন আফিফ হোসেন ধ্রুব? পারফরম্যান্স গ্রাফ তলানিতে থাকলেও টি-20 দলে যেন অপরিহার্য তিনি। নির্বাচকরা তো তেমনটাই মনে করেন। নইলে এতটা খারাপ করার পরও কিভাবে 1 বছর ধরে টানা খেলে যাচ্ছেন এই ফরম্যাটে? বলছি তাওহিদ হৃদয়ের কথা। হার্ড হিটিং অ্যাবিলিটি থাকার পরও নামের প্রতি সুবিচার করতে পারছেন কি? পরিসংখ্যান কি বলছে দেখে নেওয়া যাক। 2025 সালে মোট 11টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। অবাক করা তথ্য, 4 নম্বরে ব্যাট করলেও 11 ম্যাচে কোনো 50 আসেনি তার ব্যাট থেকে, যার মধ্যে সর্বোচ্চ সংগ্রহ সংযুক্ত আরব আমিরাতের সাথে 45 রান। স্ট্রাইক রেটটাও টি-20 সুলভ না। তার এমন পারফরম্যান্সের পরও আসন্ন এশিয়া কাপের দলেও জায়গা করে নিয়েছেন। বিকল্প না থাকার ফলেই কি বিসিবি বয়ে বেড়াচ্ছে হৃদয়কে? যোগ্য বিকল্প থাকার পরও কেন হৃদয়েই মজে আছে নির্বাচক প্যানেল? অস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-20 টুর্নামেন্টে আফিফ 4 নম্বরে ব্যাট করেছেন। 129 স্ট্রাইক রেটে রান করেছেন 186, যেখানে ছিল 4টি 40 ঊর্ধ্ব অপরাজিত ইনিংস। ফর্ম এবং পজিশন বিবেচনায় নিলে আফিফ হোসেনই এগিয়ে থাকবে হৃদয়ের বিকল্প হিসেবে। আফিফ জাতীয় দলের রাডারে আছে এমন মন্তব্য করে দায় সেরেছেন প্রধান নির্বাচক। যোগ্য হিসেবে দলে ফেরার কাজটা ব্যাটে ঝড় তুলেই করেছেন আফিফ। আর কি করলে খুলবে জাতীয় দলের দরজা? মোহাম্মদ মাসুম, কালবেলা। এই ছিল আজকের খেলার বেলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।